হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট স্টেট। আজকে নিয়ে এসেছি একটা বিগ আপডেট নিয়ে, স্পেশাল এডুকেশন বা স্পেশাল টিচার রিক্রুটমেন্টের একটা বিগ আপডেট নিউজ নিয়ে। তো অনেক দিন ধরেই আমাকে অনেকেই মেসেজ করছেন আমার ফ্রেন্ডসরা যে কি নতুন কি আপডেট আছে, নতুন কি আপডেট আছে। আপডেট বলতে এখন দুটো আপডেট আপনাদের কাছে আজকে আমি তুলে ধরবো। এক হচ্ছে আমাদের যে দেবাশিস মণ্ডল, আমাদের ফ্রেশার্সদের যে মেইন পিটিশনার দেবাশিস মণ্ডল এবং দেবব্রত হালদার, যেনারা বিগত বহুদিন ধরে কিন্তু বিকাশ ভবনে চক্কর কাটছে কোনো ভালো খবরের আশায়। তো আপনারা জানেন যে লাস্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রত্যেকটা মাসেই তারা গেছিলো বিকাশ ভবনে এবং সেখানে প্রায় 400-450 পেজের যে ফাইল, স্পেশাল এডুকেটরদের সম্পর্কিত যে ফাইল, সেই ফাইল কিন্তু তারা জমা করেছিল ওখানে। এবং দীর্ঘ অনেক দিন ঘোরার পরেও তারা কোনো সদুত্তর সেখান থেকে পায়নি। কিন্তু বিষয়টা হচ্ছে এখন তাদের কাছে একটা আপডেট নিউজ এসেছে। এই যে দেখুন, এটা হচ্ছে 11/6/2024 তারিখে ডেট দেওয়া রয়েছে। তারা 12-13 তারিখে তারা হাতে পেয়েছে। এটা হয়েছিল আগে, কিন্তু তারা 1-2 দিন পরই পেয়েছে। এবং হচ্ছে এটা কোথা থেকে পাঠিয়েছে না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টর অফ দ্য স্কুল এডুকেশন, দেখুন ল সেল থেকে তাদেরকে এই চিঠিটা করা হয়েছে। ঠিক আছে, প্রচণ্ড গরম, ওর জন্য অনেক সমস্যায় রয়েছে, ভিডিও করতে গিয়েও প্রচুর সমস্যা হচ্ছে। আচ্ছা, ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আজকে দেবো। একটা হচ্ছে কি, এটা হচ্ছে দেবাশিস মণ্ডল বা দেবব্রত হালদার, আমাদের যে মেইন পিটিশনার রয়েছে স্পেশাল এডুকেশন ফিল্ডের, তো তাদেরকে একটা রিপোর্ট দিয়েছে বিকাশ ভবন, সেই বিষয়টাতে তুলে ধরবো। আর একটা হচ্ছে কেস, যেটা হাইকোর্টে হিয়ারিং হয়েছে, সেই বিষয়টাকেও আমরা তুলে ধরবো। সেই হাইকোর্টের কেসের হিয়ারিংয়েও কিন্তু একটা ভালো দিক উঠে এসেছে। যাই হোক, তো এই সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করব। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই সকলকে দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। এই রিকোয়েস্ট কিন্তু আমি সবার কাছে রাখছি। তো চলুন শুরু করা যাক। আছে মেন ভিডিও এবং এই পয়েন্টসগুলো কী কী আছে দ্রুততার সাথে করব। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনারা একটু দেখবেন, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান কিন্তু আপনারা জানতে পারবেন। চলুন, তাহলে আজকে কী পেলাম না, দেবাশিস মণ্ডলের কেসটা হচ্ছে ল সেল থেকে কিন্তু একটা চিঠি এসেছে। কত তারিখে না, 11/6/2024 তারিখে। কাকে দিয়েছে না, দেবাশিস মণ্ডল এবং দেবব্রত হালদার। কিসের বিষয় না, ইনফরমেশান রেসপেক্ট দ্য রিক্রুটমেন্ট অফ দ্য স্পেশাল এডুকেটর। ঠিক আছে, বলছে হিজ লেটার ডেটেড 6/2/2024, মানে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে যে লেটারগুলো ওখানে ফাইল, টোটাল প্রায় 400 পৃষ্ঠার ফাইল সেখানে কিন্তু সাবমিট করা হয়েছিল। তা সেখানে কি বলছে সেটা দেখে নিই। এবং সেখানে কিন্তু 11 দফার দাবি ছিল, 11টা দফার দাবি ছিল। ঠিক আছে, যেমন বলছি, ইন রেফারেন্স টু দ্য অ্যাভভ দ্য পয়েন্ট ওয়াইজ অ্যাভেলেবল ইনফরমেশন হ্যাজ বিন রিকোয়েস্টেড বাই হিম ইন রেসপেক্ট অফ দ্য রিক্রুটমেন্ট স্পেশাল এডুকেটর টিচার, স্পেশাল এডুকেশন টিচার বেসড অন দ্য জাজমেন্ট অফ দ্য অর্ডার পাস বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। সেই একই ব্যাপার, রিপিটিশন রজনীশ কুমার পান্ডে 132/600 এর ওপর বেস করে যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অর্ডার হয়েছিল ডবল বেঞ্চের, সেই ভার্ডিক্ট অর্ডারের ওপর বেস করে রিক্রুটমেন্ট প্রসেস কী আছে সেটা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল 6/2/24। তো তারই কিছু রিপ্লাই এখানে এসেছে। আচ্ছা, বলেছি 11টা দফা দাবি ছিল, 11 দফা দাবি। ঠিক আছে, সেই 11 দফা দাবির মধ্যে কী কী আছে সেটা দেখে নিচ্ছি। বলছে প্লিজ মেনশন, 1 নম্বর কী আছে, প্লিজ মেনশন দ্য ডেট অ্যান্ড নোটিফিকেশান অফ দ্য রিক্রুটমেন্ট স্পেশাল এডুকেটর ফর দ্য প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি। কবে সেই নোটিফিকেশানটা আসবে। বলছে নোটিফিকেশান হ্যাজ বিন ইস্যুড, নোটিফিকেশান অলরেডি ইস্যু করে দেওয়া হয়েছে। বলছে অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নোটিফিকেশান ইস্যু করে দেওয়া হয়েছে এবং ক্রিয়েট করে দেওয়া হয়েছে কত, ফর ক্রিয়েশন হচ্ছে 2715টা রেগুলার পোস্ট অন দ্য স্পেশাল এডুকেশন টিচার ফর দ্য প্রাইমারি লেভেল, এবং সেখানে একটা মেমো নম্বরও দিয়ে দিয়েছে। এবং বলছে ফর দ্য ক্রিয়েশন অফ 2583টা রেগুলার পোস্ট স্পেশাল এডুকেশন টিচার ফর দ্য সেকেন্ডারি লেভেল, সেখানে একটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা কত তারিখে করা দেওয়া হয়েছিল, সেটা নোটিফিকেশানটা হয়ে গেছে 4/4/23-এর। তার মানে যে আমরা কবে রিক্রুটমেন্ট হবে তার ভিত্তিতে কিন্তু নোটিশ দিয়েছে, যে নোটিফিকেশান কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট জারি করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা এতদিন যেগুলো জানছিলাম যে এই বিভিন্ন দপ্তরে ল সেকশনের বিভিন্ন মন্ত্রীদের অ্যাপ্রুভালে হ্যানা ত্যানাদের, সেখান থেকে অন্তত একটা স্টেপ এগিয়েছে। তার মানে এখনই যে কালকেই নোটিফিকেশান বেরোচ্ছে সেরকম কোনো পরিস্থিতি নেই। ঠিক আছে, কিন্তু এইটুকু বলতে পারি যে একটা স্টেপ এগিয়েছে।
আচ্ছা, তারপর দেখছি কী আছে, 11টা দফা দাবি কিন্তু সকলের দেখা উচিত। বলছে মেনশন দ্য রিক্রুটমেন্ট প্রসেস, কি রিক্রুটমেন্ট প্রসেস কী হবে সেইটার কথা এখানে 2 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে। 3 নম্বর কী বলেছে, বলছে হোয়াট উইল বি দ্য এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশন যেখানে জানি আমরা 40 এজ যাদের ওভার হয়ে গেছে তারা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে তাদের কী হবে, তারা কি বুঝতে পারবে না। তো সেখানে কিন্তু এই এজের রিল্যাক্সেশনের বিষয়টাও কিন্তু সমস্ত ডকুমেন্টাল দিয়ে কিন্তু সেটাকে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কি 4 নম্বর, বলছে যাদের 50% বিলো, যাদের কম আছে বিএড, পিজি বা ডিএড কোর্সের ক্ষেত্রে 2010-এর আগে যাদের, ঠিক আছে, বিফোর 2014 এবং যাদের 2010-এর আগে যাদের গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে তাদের 50% নিচে তারা কোর্স করেছিল, তো তারা বুঝতে পারবে কি পারবে না সেই বিষয়টাও। তো এই 3টে বিষয়ের ক্ষেত্রে উত্তর কী রয়েছে, বলছে দ্য রুলস, রিক্রুটমেন্ট রুলস ইন আন্ডার দ্য কনসিডারেশন অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। এই যে রিক্রুটমেন্ট রুলসটা রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট যে অথরিটি রয়েছে তার কনসিডারেশনে বিষয়টা এখন রয়েছে। তার মানে আমরা সহজ ভাষায় যেটা বলতে বা বুঝতে পারবো যে এখন মোটামুটি দেখা যাচ্ছে যে এই ক্যাবিনেট, ল সেকশন আর হচ্ছে অ্যাপ্রুভাল, মানে আমাদের ফিনান্স অ্যাপ্রুভাল, এই যে চক্কর খাচ্ছিল, এই যে বিষয়টা এর মধ্যেই চক্কর খাচ্ছিল, কিন্তু এটা কিন্তু এখন অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিতে রুলস অ্যান্ড রেগুলেশনে চলে গেছে। মানে এই কটা জিনিস কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে এখান থেকে পাস আউট হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে গেছে, এবং সেটা রুলস অ্যান্ড রেগুলেশন তৈরির বিষয়ে কিন্তু চলছে। কারণ আমরা জানি এর আগেও আমরা বিভিন্ন সময় শুনেছি যে বিষয়গুলো, যে সেটা এখন ল সেকশানে আছে, সেটা এখন অ্যাপ্রুভালে গেছে, সেটা এখন ফিনান্স ডিপার্টমেন্টে আছে, সেটা এখন ক্যাবিনেটে আছে, ঠিক আছে, এই সমস্ত কথাই শুনছি। কিন্তু আজকে এই চিঠিটার উপর বেস করে এখানে বোঝা যাচ্ছে যে রিক্রুটমেন্ট রুলস ইজ আন্ডার কনসিডারেশন অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। রিক্রুটমেন্ট রুলস কিন্তু এখন তাদের তৈরির কাজ চলছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু এইটার ওপর বেস করে আমরা এটা জানতে পারবো, এটা বুঝতে পারছি, কিন্তু এখনই খুবই উৎসাহিত হব না বা হওয়ার কোনো নেই, খুব একটা আনন্দিত হওয়া উচিতও নয়, কারণ যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশান স্পেশাল এডুকেটরদের জন্য আসছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা উৎসাহী এখনও হওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এক স্টেপ এগিয়েছে, কাজ একটা স্টেপ এগিয়েছে, এইটুকু বলতে পারি। নেক্সট, আচ্ছা, এখানে কিন্তু দেখে নেন কাদের কী কী দাবি ছিল, সেই দাবিগুলো এখানে কিন্তু তুলে ধরেছে আমাদের দেবব্রত হালদার এবং হচ্ছে দেবাশিস মণ্ডল। বলছে বিএড স্পেশাল এডুকেশন আর ইকুইভ্যালেন্ট টু পিজি, মানে যাদের পিজির সমস্যা ছিল সেই পিজির বিষয়টা কিন্তু এখানে তুলে ধরেছে, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যাদের ছিল। আচ্ছা, হোয়াট উইল বি দ্য সিলেবাস অফ দ্য সিলেবাস ইফ দেয়ার ইজ এনি টেট এক্সাম, এখানে টেট এক্সাম হবে তাহলে তার সিলেবাসটা কী হবে, 6 নম্বরে আছে। 7 নম্বরে কী বলছে, দোজ হু হ্যাভ দ্য ফার্স্ট দ্য ডিএলএড এনসিটি অ্যান্ড বিএড পিজি, তো তাদের ক্ষেত্রে কিন্তু কি সমস্যা হবে, তার কি প্রাইমারি ক্ষেত্রে এলিজিবল হবে, এটাও কিন্তু একটা ডিস্ট্রিক্টের, বিশেষ করে আমার সম্ভবত মনে হচ্ছে যে কৌশিকদার এই বিষয়টা নিয়ে খুব একটু জানার ইচ্ছা ছিল, তো এই বিষয়টা কিন্তু রাখা হয়েছে ডকুমেন্টেশনের, আমাদের কিন্তু দেবাশিস এবং দেবদা কিন্তু এই বিষয়গুলো কিন্তু রেখেছে, দেবাশিস মণ্ডল এবং দেবব্রত হালদার। নেক্সট হচ্ছে কি 8 নম্বর, বলছে দোজ হু আর কোয়ালিফাইড দ্য সিটেট অ্যান্ড ডাব্লিউবি টেট প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি বোথ, তারা কি এলিজেবল, তো সেই বিষয়টা কিন্তু এখানে তুলে রয়েছে। যারা অলরেডি টেট পাস তাদের ক্ষেত্রে কী হবে, বলছে ইট ইজ স্টেট ডাইরেক্ট, এখানে কি ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকেন্সি হবে, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। আর 10 নম্বর হচ্ছে ইফ এনি কাউন্সেলিং প্লিজ ensure me that the procedure, the counseling must be centralized process or primary বা centralized process, কাউন্সেলিংটা কীভাবে হবে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে কাউন্সেলিংটা কীভাবে হবে, সেন্ট্রালাইজ অথবা জোন ওয়াইজ। আচ্ছা, তারপর ক্ষেত্রে কী বলছে দোজ হু আর দ্য ওয়ার্কিং স্পেশাল এডুকেটর, খুবই ইম্পর্টেন্ট 11 নম্বরটা, ওয়ার্কিং স্পেশাল এডুকেশন, তাদের কি 10% রিজার্ভেশন দেওয়া হবে নাকি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, যেটা তারা দাবিও করে ইন সার্ভিস স্পেশাল এডুকেটররা, তাদের ক্ষেত্রে কী হবে। তো এক্ষেত্রেও সেই একই বিষয় আসছে, দ্য রিক্রুটমেন্ট রুলস ইজ আন্ডার দ্য কনসিডারেশন অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলতে এখানে যাদের দায়িত্বে আছে এসএসসি বা প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি বোর্ড, তাদের ক্ষেত্রে কিন্তু তারা এখন রিক্রুটমেন্ট রুলস কিন্তু সেক্ষেত্রে তৈরির এই বিষয়ে কিন্তু কাজ চলছে, ঠিক আছে, রিক্রুটমেন্ট রুলস তৈরি হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমরা জানতে পারছি। তার এখানে কি, এখানে সিগনেচার আছে এবং এটা হচ্ছে রিসিভ করিয়ে নেওয়া হয়েছিল ল সেকশন থেকে, এটা যাই হোক এটা ওদের ব্যাপার, এটা আমাদের নয়। আচ্ছা, এটা তার মানে আমরা বুঝতে পারলাম যে দেবাশিস মণ্ডল এবং এই যে দেবব্রত হালদার এই ম্যাটারটা, যেগুলো চিঠি চাপাটি এতদিন ধরে দেওয়া হয়েছিল, তার রিপ্লাইয়ে কিন্তু এই বিষয়গুলো জানা এসছে। যদিও বা এইটা আজকের যেটা নোটিফিকেশানটা বা এই যে লেটারটা, এইটা দেখে খুব উৎসাহিত বা নিরুৎসাহিত হওয়ার কোনো জায়গা নেই, কারণ হচ্ছে অরিজিনাল নোটিফিকেশান কিন্তু এখনও বেরোয়নি। কিন্তু হ্যাঁ, এইটুকু বোঝা যাচ্ছে যে একটা স্টেপ এগিয়েছে, এটুকু বোঝা যাচ্ছে যে একটা স্টেপ এগিয়েছে।
যে ওই সেই ল সেকশন, ওই সেই ফিনান্স, ওই সেই ক্যাবিনেট, এই তিনটের মধ্যে যে খালি ঘোরাঘুরি, একবার ভুল হচ্ছে আবার যাচ্ছে আবার আসছে, আবার ল সেকশন আবার ক্যাবিনেট, এই যে ঘোরাঘুরি হচ্ছে, এখান থেকে বেরিয়ে এখন রিক্রুটমেন্ট রুলস আন্ডার দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিতে চলে গিয়েছে। এইটুকু কিন্তু আমরা হয়তো এই লেটারটা থেকে বুঝতে পারছি। আর এখানে এটাও খবর আছে যে দেবুদা এবং দেবাশিস মণ্ডল এবং দেবব্রত হালদারের তরফ থেকে যে সামনে কিছুদিনের মধ্যেই যেহেতু এই চিঠিটা হাতে পাওয়া গেছে, তো সামনে কিছুদিনের মধ্যেই তারা বিকাশ ভবন মুভ করছে যে সঠিক আরও অ্যাপ্রোপ্রিয়েট খবর কি আছে, মানে আরও আপডেটেড নিউজ কি আছে সেইটা জানার জন্য তারা কিন্তু হয়তো এটা কিন্তু মুভ করছে। অবশ্যই সেই বিষয়টা রয়েছে এখানে। আর অবশ্যই সেই সংক্রান্ত যখন তথ্যগুলো পাবো তখন কিন্তু অবশ্যই সবার আগে কিন্তু আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। কিন্তু তার জন্য কিন্তু আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এটা হলো এই পার্টটা। এবং এবার চলে আসছে নেক্সট পার্ট হচ্ছে এটা। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুবই ঘুরছে এই বিষয়টা, সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুবই ঘুরছে। এবং এই বিষয়ে একটা ভিডিও আমি আগেও বানিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে যে WB, এখানে তারিখটা হচ্ছে 13/6, কোড নম্বর 51, এখানে হচ্ছে 1836/2023 বুলটিপাত্র কেস। এই বিষয়টা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, অনেকে এটাকে আমাকে পাঠিয়েছে এবং এর বিষয় জানার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমি এই বিষয়টা আমার যে বন্ধু রয়েছে উকিল যিনি, তাকে পাঠিয়েছিলাম এবং সে আমাকে যেটুকু মৌখিকভাবে বলেছে, খুব কম টাইম বিজি ছিল সে, তো যেটুকু জানতে পেরেছি বিষয়টা বুঝেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হতে পারে আমি অভিজ্ঞ নয়, কিন্তু এর থেকেও বেশি আরও ভালো অনেক কেউ এর ব্যাখ্যা দিতে পারবেন, ভালো উকিল হলে অবশ্যই হবে, ঠিক আছে। যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, প্রথমে বলি যে আগে আমি যে একটা ভিডিও বানিয়েছিলাম এইটার উপরে, কেস নাম্বারটা কত ছিল দেখি, হ্যাঁ 1836, 18×36, তার মানে 1836 কেস নাম্বারটা। তখন ওখানে ছিল যে ওদের মেন কেসের যে ড্রাফটিং ছিল সেখানে 10% রিজার্ভেশন, প্রাইমারি স্কুল যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে রিজার্ভেশন 10% নয়, সরি, রিজার্ভেশন চেয়েছিল এবং স্পেশাল এডুকেশনের টিচার রিক্রুটমেন্টের বিষয়টা সেখানে ছিল। হয়তো সেখানে হয়তো 15 নম্বর পয়েন্টটা একটু আমার হয়তো ওভারলুক হয়ে গেছিলো। আচ্ছা, যাই হোক, নেক্সট হচ্ছে তাদের মেন ফোকাস ছিল ছিল 17 জন মনে কেস করেছিল প্রাইমারিতে রিজার্ভেশন পাওয়ার জন্য তখনকার সময়। কিন্তু এখন তাদের যেটুকু, আমি কয়েকজনে আমাকে ফোনও করেছিল, তো তাদের মেন ফোকাস হচ্ছে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট করা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা এই কেসের সঙ্গে যুক্ত রয়েছে, যে তারা অন্তত বাড়িতে বসে না থেকে কিছু একটা উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা হয়তো স্পেশাল এডুকেশন রিক্রুটমেন্টের বিষয়ে কিছু পদক্ষেপ নিচ্ছে। অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাই তারা এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে কেসের ম্যাটারটা কী আছে সেটা আমার একটু আমরা ডিসকাস করে নিই, ঠিক আছে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে প্রথম পয়েন্ট 1, 2, 3, 4 করে রয়েছে। প্রথম পয়েন্ট রয়েছে দ্য পিটিশনার আর অ্যাগ্রিড দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ দ্য প্রাইমারি এডুকেশন হ্যাজ নট ইয়েট ক্রিয়েটেড পোস্ট অফ দ্য স্পেশাল এডুকেটর টিচার অর চিলড্রেন উইথ স্পেশাল নিড CWSNদের জন্য প্রাইমারি স্কুল ইন দ্য স্টেট। বলছে এখানে তারা কোনো পার্মানেন্ট পোস্টের টিচার নিয়োগ করার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি বা এখনও কোনো পোস্ট ক্রিয়েট করেনি। এটা হচ্ছে তাদের 1 নম্বর ইয়েতে রয়েছে, 1 নম্বর পয়েন্টে রয়েছে জজের যে অর্ডারটা হয়েছে সেদিনকে 13 তারিখের, সেই বিষয়টা রয়েছে। আচ্ছা, নেক্সটে চলে যাই 2 নম্বরে। আচ্ছা, এইখানে একটা জিনিস কিন্তু আপনারা খেয়াল করবেন যে এইখানে কিন্তু অনলি ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ দ্য প্রাইমারি এডুকেশন এটা কিন্তু রয়েছে, ঠিক আছে, অনলি ফর বোর্ড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ দ্য প্রাইমারি এডুকেশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, আচ্ছা, কাউন্সিল ফর দ্য পার্টিস হ্যাভ প্লেসড এ জাজমেন্ট, তারা একটা জাজমেন্ট দেখিয়েছে, এখানে প্লেস করেছে হাইকোর্টের কাছে, কিসের না, অনারেবল সুপ্রিম কোর্ট দ্য কেস অফ দ্য রজনীশ কুমার পান্ডে অ্যান্ড আদার্স ওয়ারিস। তাহলে এখানে কী করেছে তেনারা, ওই রজনীশ কুমার পান্ডের যে খুব ভালো বুদ্ধিমানের কাজ করেছে, স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট করতে গেলে কিন্তু ওই রজনীশ কুমার পান্ডে, আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, আজ থেকে বা এই ডেট থেকে যদি ধরে নিই, মানে 21 তারিখ থেকে যবে এই জাজমেন্টটা হয়েছিল, রজনীশ কুমার পান্ডে অল ওভার ইন্ডিয়া বেসিস যে কোনো স্টেটে, যে কোনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে কোনো কোর্টে কিন্তু আপনাদেরকে যদি কেস করতে হয় তাহলে কিন্তু এই রজনীশ কুমার পান্ডের রেফারেন্স কিন্তু আনতেই হবে, আদারওয়াইজ কিন্তু কিছুই আসবেই,
ঠিক আছে, কারণ এটা ডাবল বেঞ্চ এবং ইয়েটা আসবে ভার্ডিক্ট অর্ডার, যেহেতু অল ওভার ইন্ডিয়া বেসিস সেটা অ্যাপ্লিকেবল, অতএব এটা তো সবসময় আসবে। আজ থেকে স্পেশাল এডুকেশনের যত কেস হবে রিক্রুটমেন্ট সংক্রান্ত, সেখানে রজনীশ কুমার পান্ডের নাম আসবেই, কিচ্ছু করার নেই। তো যাই হোক, সেইখানে এইটা তিনারা পেশ করেছিলেন। আচ্ছা, তারপর কি বলছেন 3 নম্বর পয়েন্টটা দেখে নেব। আচ্ছা, 3 নম্বর বলছে, ইন দ্য সেড ডিসিশন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, সরি এক মিনিট, একটা ফোন আসছে। আচ্ছা, বলছে দ্য সেড ডিসিশন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাড ইস্যু দ্য সার্টেন গাইডলাইন। হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট ইস্যু করেছে একটা সার্টেন গাইডলাইন। কিসের গাইডলাইন? না, প্যারাগ্রাফ 57, ঠিক আছে, দ্য ডাইরেকশন অফ দ্য স্টেট টু অ্যাডপ্ট এ মাল্টিপল অ্যাপ্রোচ টু গিভ দ্য effect to its the direction. On such direction was to create the commensurate the permanent post and initiate the appointment process to the fill up the vacancy the post of rehabilitation council of professions and special teacher who can cater to the needs of CWSN. তার মানে এখানে বলছে যে ডাইরেকশনটা দিচ্ছে, সেই ডাইরেকশনটা কিসের? না, এই প্যারাগ্রাফ কত 57, এই যে প্যারাগ্রাফ 57 যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইনে রয়েছে, ঠিক আছে, এই যে অনারেবল সুপ্রিম কোর্ট প্যারাগ্রাফ 57, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাটার। প্যারাগ্রাফ 57-তে কী আছে? নিচে আছে পুরোটা প্যারাগ্রাফ 57। রজনীশ কুমার পান্ডের যে কেস, সেইখানে প্যারাগ্রাফ 57টাকে কিন্তু ফলো করতে অবশ্যই বলছে, ঠিক আছে। গিভ এফেক্ট টু ইটস দ্য ডাইরেকশন, এখানে ডাইরেকশন দিচ্ছে এর ওপর কিছু কাজের জন্য, মানে এরটাকে কার্যকর করার জন্য। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে 4 নম্বর, অস্বাভাবিক গরম। বলছে ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য স্টেট হ্যাজ অলরেডি ক্রিয়েটেড দ্য পোস্ট অফ নোটিফিকেশান 4/4/2023 ফর দ্য সেকেন্ডারি স্কুল। আচ্ছা, সেখানে বলছে কিন্তু যে স্টেট অলরেডি পোস্টকে ক্রিয়েট করেছে, ঠিক আছে, অলরেডি পোস্ট ক্রিয়েট করেছে। কিসের জন্য? অলরেডি পোস্টকে ক্রিয়েট করে দিয়েছে এই ইয়ের জন্য, যেখানে ওখানে লেখা ছিল যে পোস্ট ক্রিয়েট করেনি, কিন্তু এখানে বলেছে পোস্ট ক্রিয়েট করেছে। আচ্ছা, তারপর কি বলছে? দ্য প্রাইমারি সেকশনস অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার দ্য স্টেট হ্যাজ নট ক্রিয়েটেড এনি সাচ পোস্ট। পিটিশনাররা বলছে প্রাইমারির জন্য কোনো পোস্ট ক্রিয়েশন হয়নি, ঠিক আছে। আচ্ছা, এবার স্টেট বলছে কিন্তু সেকেন্ডারির জন্য হয়েছে। আচ্ছা, বলছে কাউন্সিল ফর দ্য স্টেট সাবমিটেড দ্যাট সাম পোস্ট হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড ইন দ্য প্রাইমারি সেকশন। আবার এখানে বলছে কাউন্সিল অফ দ্য স্টেট সাবমিট করেছে যে হ্যাজ বিন ক্রিয়েটেড ইন দ্য প্রাইমারি সেকশন। দ্য ম্যাটার অ্যাপিয়ার টু দ্য পেন্ডিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। ম্যাটারটা রয়েছে পেন্ডিং কিসের? না, বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্টের আগে পেন্ডিং রয়েছে। ফর রিসিভিং দ্য রেসপন্সেস ফ্রম দ্য স্টেট, রেসপন্সগুলো রিসিভ করার স্টেটের ক্ষেত্রে পেন্ডেন্সি of the said writ petition therefore cannot be a ground for the board not to implement the direction of the state, ঠিক আছে। তো এখান থেকে বলছে যে আমরা প্রাইমারির জন্য কিছু পোস্ট ক্রিয়েট করেছি, এটা অলরেডি সুপ্রিম কোর্টের এটা রেসপন্স আমরা দিচ্ছি, ওখানে এটা পেন্ডিং রয়েছে, অতএব এই বিষয়ে কিন্তু আমাদের এখানে সেইভাবে কিছু বলার নেই। বলছে দ্য সেড ডাইরেকশন অ্যাপিয়ার টু বি দ্য ইমপ্লিমেন্টেড অনলি ইন দ্য পার্ট। বলছে এই ডাইরেকশনটা রয়েছে অ্যাপিয়ার করার জন্য ইমপ্লিমেন্টেডের ক্ষেত্রে অনলি ইন দ্য পার্ট, এটা একটা পার্ট, কিন্তু মেন কেস কিন্তু চলছে ইয়েতে সুপ্রিম কোর্টে। এটা কিন্তু দ্য কাউন্সিল ফর দ্য স্টেট, এটা কিন্তু এখানে লেখা আছে দ্য কাউন্সিল ফর দ্য স্টেট, কিন্তু এটা সাবমিট করেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলি যে আমি আমার মতো করে অবশ্যই ব্যাখ্যা করছি, আপনাদের মতো অনেকেই ব্যাখ্যা করতে পারেন বা আমার থেকে অনেক বেশি ভালো ব্যাখ্যা অনেকেই দিতে পারবেন, তা বলে এই না যে বিতর্ক করা, ঠিক আছে। আপনারা হবু শিক্ষিত ব্যক্তি অবশ্যই পড়লে পারে বুঝতে পারবেন যে বিষয়টা কী আছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা বুঝলাম কি না 57 নম্বর প্যারা 57টা কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজমেন্টে বলা আছে প্যারা 57, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বলছে দ্য সেট ডাইরেকশন আর সেট আউট হেয়ার ইন বিলো। এই যে সেট ডাইরেকশন, এই যে 57 নম্বর প্যারা 57 ইন ভিউ অফ অ্যাবোভ দ্য মাল্টিপ্রলং অ্যাপ্রোচ টু নিড টু দ্য অ্যাডপ্ট বাই দ্য কনসার্ন। এইখানে বলে দিয়েছে যে এই 57 নম্বর প্যারাতে কী আছে। তো সেখানে দেখুন সবকটাই ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু সেখানে এই ব্যাপারটা হচ্ছে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট কী করে হবে সেই বিষয়ে কিন্তু এখানে একটা ইয়ে দেওয়া আছে,
যেখানে এখানে এনসি দিল্লির ইয়েতে সিডাব্লিউএসএনদের জন্য করা হবে, জেনারেল স্কুলদের স্পেশাল এডুকেশন রিক্রুটমেন্টের বিষয়গুলো তুলে দেওয়া হচ্ছে। এখানে পিপল টিচার রেশিও সেটা কী হবে সেইটার বিষয়ে উল্লেখ করা আছে। নেক্সট বি নম্বর পয়েন্ট, সি নম্বর পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। বি নম্বরটা বলছে কি, টু ক্রিয়েট দ্য কমিশনে পার্মানেন্ট পোস্ট ক্রিয়েটেড করা বলা আছে, রেশিও মেনটেন করে। এগুলো আপনারা একটু দেখে নেন, কারণ এটা তো আপনাদের কাছে প্রত্যেকের কাছে পিডিএফটা আছে, আপনারা একটু দেখে নেবেন, তাহলেই হবে। আমি শুধু জোর দেবো সিটা ভালো করে দেখবেন, সি পয়েন্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বলছে টু ইনিশিয়েট দ্য অ্যাপয়েন্টমেন্ট টু ফিল দ্য ভ্যাকান্সিজ for the post and created the rehabilitation profession and the special educator being appointed for the regular basis, ঠিক আছে। দ্য সেম উইল বি দ্য কমপ্লিটেড উইদিন দ্য 6 মান্থ, 6 মাসের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে বলা আছে। কোথায় বলা আছে না, সুপ্রিম কোর্টের অর্ডারে বলা আছে 6 মাসের মধ্যে এটা কমপ্লিট করতে। এছাড়াও বলছে অর বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য একাডেমিক ইয়ার 22-23, হুইচ এভার ইজ দ্য আর্লিয়ার, যেটা আগে আসবে, হয় তুমি 6 মাসের মধ্যে এটা কমপ্লিট করো বা 22-23 যে শিক্ষাবর্ষ তার মধ্যে এটাকে কমপ্লিট করো, যেটা আগে আসবে সেখানে কিন্তু সেটাকে কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের এটা ডাইরেকশান, সুপ্রিম কোর্টের কিন্তু এটা ডাইরেকশান আছে। নেক্সট কী হচ্ছে, নেক্সট হচ্ছে, আর বাকিগুলো আপনারা দেখে নেবেন, ওই সেই একই বিষয়গুলো বারবার করে তুলে দেওয়া আছে এখানে, এগুলো দেখে নেন একবার। রেগুলেশনের ল, আইন, সেকশন, রেগুলেশন ওখান থেকে দেখবে, এসএসএস এইগুলো দেখবে, ঠিক আছে। ক্লাস্টার স্কুল সেইগুলোর ক্ষেত্রে দেখবে, টিচার মেনটেনের ক্ষেত্রে, সিডাব্লিউএসএনের ক্ষেত্রে বিভিন্ন যে স্যানিটাইজেশন প্রোগ্রাম সেইগুলোর ক্ষেত্রে সেগুলোকে চালিয়ে যেতে হবে, জেনারেল স্কুলের ক্ষেত্রে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে, এগুলো আপনারা একবার করে রিডিং দিয়ে নেবেন, তাহলেই বুঝে যাবেন যে কী আছে। এমন কিছু কঠিন বা জটিল বিষয় কিন্তু এখানে নেই। নেক্সট হচ্ছে কি, যা ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে, ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট রেফার টু হেয়ার ইন অ্যাভভ আর ইমপ্লিমেন্টেড বাই দ্য স্টেট অ্যাজ expeditiously as possible, preferably within a period of the 3 month। এখানে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, 8 নম্বরটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, বলতে পারেন যারা কেসটা করেছে তাদের ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্ট অবশ্য। এবং সেক্ষেত্রে কিন্তু এখানটা বলছে ইট ইজ এক্সপেক্টেড, এটা প্রত্যাশিত, কে করছে, হাইকোর্ট প্রত্যাশা করছে, দ্যাট দ্য ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের যে ডাইরেকশানটা আছে রেফার টু হেয়ার ইন অ্যাভভ, এবং যেটা উপরে রেফার করা হয়েছে, আর ইমপ্লিমেন্টেড বাই দ্য স্টেট, স্টেট সেটাকে ইমপ্লিমেন্ট করবেন, অ্যাজ দ্য expeditiously অ্যাজ পসিবল, প্রেফারেবলি উইদিন দ্য পিরিয়ড অফ দ্য 3 মান্থ। মানে কোর্ট এটা এক্সপেক্ট করছে যে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে সেটা অবশ্যই ইমপ্লিমেন্ট করবে। কিন্তু সুপ্রিম কোর্ট আবার বলে দিয়েছিল যে 6 মাসের মধ্যে সেটাকে ইমপ্লিমেন্টেড করার, ওপরে যে পয়েন্টটা আপনারা দেখলেন পয়েন্ট সিতে কিন্তু এটা বলা রয়েছে যে এটা 6 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের ডাইরেকশন দিয়েছিল সেটাকে ইমপ্লিমেন্ট করার, আর এখানে কিন্তু ইমপ্লিমেন্ট রয়েছে কতটা না 3 মাসের মধ্যে। তার মানে যদি 13 তারিখে এই অর্ডারটা হয়, যদি রিক্রুটমেন্ট প্রসেস পুরোটা কমপ্লিট করতে হয়, তাহলে সেপ্টেম্বর হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 13 তারিখের মধ্যে সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হওয়া উচিত। যদি হয় তো সবারই পক্ষে খুবই মঙ্গল, স্পেশাল এডুকেটরদের সত্যি খুবই ভালো একটা দিন যে 3 মাসের মধ্যে যদি রিক্রুটমেন্ট হয়ে যায়, সবারই কিন্তু খুবই একটা বড় অ্যাচিভমেন্ট এটা, ঠিক আছে। এটা তো অবশ্যই সুপ্রিম কোর্ট থেকে তো 6 মাসের মধ্যে একটা রিক্রুটমেন্ট করার চাপ ছিলই, অবশ্যই হাইকোর্টের একটা চাপ কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে যে এখানে যাতে রিক্রুটমেন্টটা হয়। নেক্সট 9 নম্বর কী বলছে দেখে নিই। 9 নম্বর বলছে যে দ্য বোর্ড অ্যান্ড দ্য স্টেট শ্যাল টেক দ্য ফার্দার স্টেপ নট ফর দ্য ক্রিয়েশন দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ দ্য পোস্ট অ্যান্ড ফিলিং দ্য সেম অ্যান্ড বাট অলসো দ্য ইমপ্লিমেন্ট দ্য আদার ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ রজনীশ কুমার পান্ডে। মানে এখানে একটা কথাই কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি, একই জিনিস বারবার চলে আসছে, ওই রজনীশ কুমার পান্ডেতে সুপ্রিম কোর্ট যা ডাইরেকশন দিয়েছে সেই ডাইরেকশনটাকে অবশ্যই যেন ইমপ্লিমেন্টেড করা হয়, সেই বিষয়ে কিন্তু আমাদের হাইকোর্ট সেটাও কিন্তু একই কথা বলছে, ঠিক আছে। বলছে লেটস দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিপোর্ট ফাইল বাই দ্য সেক্রেটারি, এবং সে একটা সেক্রেটারি একটা রিপোর্ট ফাইল করে জমা দেবে ডেটের মধ্যে, কোন ডেটের মধ্যে, লিস্ট দ্য ম্যাটার 30শে সেপ্টেম্বর, ঠিক আছে, 30শে সেপ্টেম্বর 24-এর মধ্যে। তার মানে বিষয়টা হচ্ছে কি, আবার সেটা কিন্তু লেন্দি হয়ে গেল, মানে 30শে সেপ্টেম্বরটা অনেকটা দূর হয়ে গেল, ঠিক আছে, প্রায় 3.5-4 মাসের 3.5 মাসের একটা ব্যাপার। যদি একটু আগে হয় তো আর একটু ভালো হতো, যদি 1 মাসের মধ্যেই ডেটটা পড়তো তাহলে হয়তো মানে গাইডটা থাকতো, কারণ যে 3 মাসের মধ্যে এটা শুনবে তার তো কোনো গ্যারান্টি নেই, শুনলে পারে তো খুবই ভালো, ঠিক আছে। কিন্তু এখানে বিষয়টা কিন্তু আপনারা দেখছেন যে প্রত্যেকটা রন্ধে রন্ধে কিন্তু এই রজনীশ কুমার পান্ডের যে অর্ডার কপি আছে সেই অর্ডার কপিটাকে কিন্তু ইমপ্লিমেন্টেড করার কথা কিন্তু বলেছে।
অবশ্যই এই কেসের সঙ্গে এই কেসকে যারা পরিচালনা করছেন অবশ্যই তাদের জন্য অবশ্যই ধন্যবাদ থাকবে, কারণ স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে হাতে হাত দিয়ে না বসে থেকে অন্তত তারা কিছুটা স্টেপ নিয়েছে। এক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ দিক আর কিছু নেগেটিভ দিক কিন্তু এই কেসের কিন্তু রয়েছে, যেটা আমার পার্সোনাল ভিউ বলে মনে হচ্ছে। পজিটিভ দিক হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের সঙ্গে রাজ্য সরকারও কিন্তু হাইকোর্টেরও কিন্তু একটা চাপ গভর্নমেন্টের ওপর পড়লো যাতে স্পেশাল এডুকেশন রিক্রুটমেন্ট হয়, এবং সেখানটাও কিন্তু ডাইরেকশান এখানে জমা দিচ্ছে 3 মাসের মধ্যে। সেটা কিন্তু প্রত্যাশা করছে হাইকোর্ট যে সেটা কমপ্লিট করবে, এবং সুপ্রিম কোর্টও বলেছে 6 মাসের মধ্যে, কিন্তু 6 মাসের থেকে অনেক বেশি টাইম পিরিয়ড চলে গেছে। আমরা জানি তার ক্লারিফিকেশান এখন সুপ্রিম কোর্টে চলছে, কারণ রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, কী হবে, এটা কী হবে, ওটা কী হবে, পার্সেন্টেজ কী হবে, রেশিও কী হবে, কোন কোয়ালিফিকেশানে কী কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, তো সেইগুলো এখনও সেগুলো একদম যে 100% কিওর হয়েছে তা কিন্তু এখনও হয়নি। সব স্টেটে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক রিক্রুটমেন্ট রুলস যেহেতু আলাদা, সেক্ষেত্রে কিন্তু এজ পার্সেন্টেজ কী হবে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। তো এই বিষয়গুলোর উপর মাথায় রেখে পজিটিভ দিক তো অবশ্যই আছে এই কেসটার, আর নেগেটিভ দিক হচ্ছে কি, নেগেটিভ বলবো না, এটা একটু বিষয়টা আমরা আগেও যেটা দেখলাম যে এটা অনলি ফর দ্য প্রাইমারি এডুকেশন, এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ দ্য প্রাইমারি সেকশন, মানে ডিএডদের জন্য। তাহলে বিএড বা পিজিটা কী করবে, বিএড বা যারা পিজি আছে, এবং আমি শুনতে পাচ্ছি যে বিএডদের জন্য আলাদা কেস করা হচ্ছে এবং পিজির জন্য আলাদা কেস হয়তো মেবি হচ্ছে, জানি না আমি এটা ঠিক, যদি তথ্য আমার কাছে আসে অবশ্যই আমি ভিডিও বানাবো এর ওপর। তাহলে বিএড এবং ডিএডের জন্য তাহলে আলাদা কেস হচ্ছে, কিন্তু যদি সবটাকে নিয়ে মানে ডিএড বিএড পিজি সব মিলিয়ে যদি একটা কেস হতো তাহলে তার কী হতো না, রায়টাও কিন্তু একসাথে বেরোতো এবং খরচটাও কিন্তু আমার মনে হয় যে কম হতো। যাই হোক, সেটা যারা লড়ছেন তাদের বিষয়, অবশ্যই তারা ভালো বুঝবে বিষয়টা, ঠিক আছে। তো অবশ্যই এটা একটা পজিটিভ দিক, যেহেতু একটা চাপ পড়বে, এক্সট্রা বাড়তি চাপ অবশ্যই পড়বে, ঠিক আছে, সেই নিয়ে সন্দেহ তো অবশ্যই নেই। আর আর এই স্পেশাল এডুকেশন রিক্রুটমেন্টের বিষয় কিন্তু অবশ্যই রজনীশ কুমার পান্ডে এটা কিন্তু একটা মেন ফ্যাক্টর এখন, এটা ওয়েস্ট বেঙ্গল নয়, অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেটের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। যাই হোক, এই দুটো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার জন্য আজকে এসেছিলাম। আপনারা কিন্তু দেখলেন যে দেবাশিস মণ্ডলের কেসের কিন্তু রায় কিন্তু এসেছে, দেবাশিস মণ্ডলের যে ইয়েটা দিয়েছিল জমা সেখানে কিন্তু এসেছে, এবং সেখানেও দেখা যাচ্ছে বলছে যে এখনও সেই রিক্রুটমেন্ট রুলস সেটা কিন্তু তৈরি হচ্ছে, বা সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি সেই বিষয়টাকে এখন কিন্তু এটা দেখছে। যাই হোক, দুটো বিষয় খুবই ক্লিয়ার, যেভাবেই হোক একটাই সকল স্পেশাল এডুকেটরদের যা বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট, যে যেভাবেই হোক যেভাবেই হোক রিক্রুটমেন্টে হচ্ছে মেন লক্ষ্য, রিক্রুটমেন্ট করাটাই কিন্তু মেন লক্ষ্য। রিক্রুটমেন্ট কিন্তু হলে সবারই মুখে কিন্তু হাসি ফুটবে, এটা কিন্তু কোনো দ্বিধা নেই। সে রজনীশ কুমার পান্ডেই হোক বা অন্য কোনো কেসেই হোক, সেটা কোনো ম্যাটার নয়, রিক্রুটমেন্টটাই হচ্ছে মেন লক্ষ্য। আর এই ধরনের আপডেট বা নিউজ সামনের বিকাশ ভবনের থেকে কী নিউজ আসছে সবার আগে যদি আপনারা পেতে চান অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকে এইটুকুই, নমস্কার।